মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আপনাদের। যথারীতি মাহবুব চান্দু আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো মেহেরপুর জেলা সমন্বয় কমিটি এনসিপি দুজন সদস্য এখানে উপস্থিত আছেন। আমার সর্ব ডানে বসা আছেন হাসনাত জামান সৈকত এবং আমার ডান দিকে বসা আছেন ইমতিয়াজ আহমেদ। মেহেরপুর এনসিপির বর্তমান অবস্থা, তাদের কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো নিয়ে কথা বলার ইচ্ছে আছে। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। হাসনাত জামান সৈকত এবং ইমতিয়াজ আহমেদ, আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি মেহেরপুর প্রতিদিন মুক্ত কথা অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলোচনাটা যদি এভাবে শুরু করি, মেহেরপুর এনসিপির এখনো কোনো কমিটি নেই, সারা বাংলাদেশেও হয়তো বা কোনো কমিটি নেই। কেমন চলছে, কিভাবে চলছে, যদি প্রারম্ভিক বক্তব্য ইমতিয়াজ আহমেদকে দিয়ে যদি শুরু করি। আম, আমাদের এনসিপির এখন পর্যন্ত সারা বাংলাদেশে কমিটি দেওয়া হয় নাই, এটা ঠিক। কিন্তু আমাদের সারা বাংলাদেশের মোটামুটি বলা যায় 64 জেলাতে কার্যক্রম চলমান আছে সমন্বয় কমিটি দেওয়ার মাধ্যমে। সমন্বয় কমিটির কাজ মূলত হচ্ছে সার্চ কমিটি। এই সমন্বয় কমিটি থেকে পরবর্তীতে যাচাই বাছাই করে সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিটা দেওয়া হবে। এবং আমাদের যেমন হচ্ছে এখন সমন্বয় কমিটি, জেলা সমন্বয় কমিটি দেওয়া হয়েছে, তেমনই উপজেলা বেসিসে প্রত্যেকটা উপজেলাতেই আপনার উপজেলা সমন্বয় কমিটি দেওয়া হয়েছে। আমরা অতি শীঘ্রই আমাদের পূর্ণাঙ্গ কমিটি ইনশাল্লাহ 64টা জেলাতেই দেওয়া হবে। উপজেলাতেও সমন্বয় কমিটি কমিটি দেওয়া আছে। অর্থাৎ সৈকত, আপনার আপনি এখন কোন দায়িত্বে আছেন? আমি সংগঠন দেখতেছি, সংগঠন জেলা সমন্বয় কমিটির আমি সদস্য। আমি সাংগঠনিক কাজগুলো সম্পাদন করছি। সাংগঠনিক কাজগুলো দেখছেন, জেলার যেহেতু একটা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। কতদিন নাগাদ আপনাদের এই কমিটি, পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে নির্দেশনা আছে কেন্দ্রীয় কমিটি থেকে? আমাদের 3 মাসের জন্য জেলা সমন্বয় কমিটি এবং 3 উপজেলায় 3টা উপজেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে। আমাদের 3 মাসের মধ্যে জেলাতে 51 সদস্য বিশিষ্ট এবং উপজেলাগুলোতে 31 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি দেওয়ার জন্য নির্দেশনা কতদিন দেওয়া আগে হয়েছে। হচ্ছে? এটা 1.5 মাস আগে দেওয়া হয়েছে। আমাদের আর 1.5 মাস বাকি আছে। আমরা এর মধ্যেই সমন্বয় কমিটির সাথে এটা কি আপনাদের আহ্বায়ক কমিটি দিয়ে দেব। আহ্বায়ক কমিটি হবে? তারপরে কি পূর্ণাঙ্গ কমিটি করার জন্য কি আবার নতুন করে? আমাদের পূর্ণাঙ্গ কমিটির জন্য আমাদের গঠনতন্ত্র হচ্ছে, গঠনতন্ত্র ইলেকশন কমিশনেও গেছে। আমাদের পূর্ণাঙ্গ কমিটিগুলো গঠনতন্ত্র অনুসারেই হবে। আচ্ছা, কাউন্সিলের মাধ্যমে। কাউন্সিলের মাধ্যমে। তার আগ পর্যন্ত আহ্বায়ক কমিটি আহ্বায়ক থাকবে। কমিটি। তো আহ্বায়ক কমিটি তো তারা তো এমনিও দিতে পারতেন, কিন্তু এটা না করে একটা সার্চ কমিটি করলেন। মানে এটা যেহেতু কি একটা সাংগঠনিক নতুন কোনো? দল, একটা নতুন দল গঠিত হয়েছে, একটা ফাউন্ডেশন বিল্ডিং পর্যায়ে আছে। আমাদের সদস্যগুলোকে এঙ্গেজ করা, নতুন আহ্বায়ক কমিটি করার জন্য একটা, যারা সদস্য হবে বা আহ্বায়ক কমিটিতে যাদের আসবে তাদের একটা পরিচিতির বিষয় আছে, তাদেরকে এঙ্গেজ করার বিষয় আছে। পাশাপাশি এই সময়টাতে আমাদের প্রশাসনিক কার্যক্রমগুলো চালিয়ে নেওয়া যাওয়ার বিষয় আছে। এই জন্যই সমন্বয় কমিটিটা গঠন করা জেলা হয়েছে। কমিটিতে কতজন আছে? আমাদের জেলা সমন্বয় কমিটির সদস্য হচ্ছে 15 জন। এর সমন্বয়ককে? আমাদের প্রধান সমন্বয়কারী হচ্ছে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। শাকিল আহমেদ প্রধান সমন্বয়ক। ইয়েতে এই আপনারা কতদিনের মধ্যে এটা করতে চাচ্ছেন, এই ইয়েটা? আমাদের কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা আহ্বায়ক কমিটি দিয়ে দিই। কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে আহ্বায়ক কমিটি দিয়ে আমাদের দেবেন। কার্যক্রমের মূলত এখন অগ্রগতি যে হয়ে গেছে। মূলত এখন যে কাজগুলা করছেন, এই কাজগুলা আহ, এই সাংগঠনিক এই বিষয়গুলো তো খুব কাছাকাছি চলে আসছে যে কমিটি দিতে হবে। কারা সাধারণত এতে মানে জায়গা পাবে মনে হচ্ছে? মানে সাংগঠনিক আমি বলতে চাচ্ছি যে আসলে সবাই কি আসলে স্টুডেন্ট, না কোনো সিনিয়ররাও এখানে জায়গা পাচ্ছে? আপনারা হয়তো শুনেছেন যে আমাদের কেন্দ্র ঘোষিত একটি নির্দেশনা আছে, যেখানে যেখানে প্রত্যেক জেলার আহ্বায়ক এবং উপজেলার আহ্বায়কদের বয়স মিনিমাম 40 বছর হতে হবে। তো সেই হিসেবে আহ্বায়ক কমিটিতে আমরা সিনিয়রদেরই এঙ্গেজ করছি।
কারণ রাজনীতিতে অভিভাবকেরও দরকার আছে। আমরা সিনিয়রদের এবং ছাত্র সবাইকে, ছাত্র বলতে যারা ইয়াং ছাত্র যারা আছে তারা আপাতত ছাত্র রাজনীতি করবে, তবে সিনিয়রদের এবং আসলে যারা রাজনীতিতে ভালো করবে, ভালো ক্যাপাবল হবে, সাংগঠনিক দক্ষতা আছে, পাশাপাশি এই গণ অভ্যুত্থানকে ধারণ করে, তাদেরকে আমরা এনগেজ করছি। ইমতিয়াজ আহমেদ, এই যে সাংগঠনিক ব্যাপারে যে নির্দেশনাটা আছে, এই সিনিয়র বলতে যে 40 বছরের তাদেরকে এই কমিটিতে নিয়ে আসতে হবে, এই প্রশ্নে আপনারা কতটুকু ওই সমস্ত মানুষগুলোর সাথে আলোচনা করেছেন এবং কতটুকু সাড়া পেয়েছেন? তাদের পূর্বে কোনো রাজনৈতিক ইয়ে আছে কিনা, পরিচয় আছে কিনা, না তারা নতুন একটা সুশীল থেকে তারা আসছে? না, এখানে আমাদের জেলা যেহেতু আহ্বায়ক কমিটি দেওয়া হবে, তো এখানে শর্ত একটাই, সেটা হচ্ছে আপনার ফ্যাসিবাদ বিরোধী যে কোনো মানুষ, ফ্যাসিবাদ বিরোধী যে কোনো সংগঠক এখানে আসতে পারে। শুধুমাত্র যারা এই অভ্যুত্থানে হামলা করেছে ছাত্র জনতার উপর, বা ওই একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে এই কমিটির ভেতরে কোনো জায়গা হবে না ইনশাল্লাহ। আমাদের আমাদের যে আগামীতে যে আহ্বায়ক কমিটি আসবে, এখানে আমরা সুশীল সমাজ এবং আপনি যেটা বলছেন যে রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকতে পারে, আহ যেমন কিছু কিছু, যেমন 5ই আগস্টের আগে অন্যান্য রাজনৈতিক দলের ধারা, তাদের আহ, কার্যক্রম একরকম ছিল। 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা বিতর্ক দেখতে পাচ্ছি। তো অনেকে এই বিতর্কের কারণে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে, এবং এটা আমরা বলতে পারি অনেকেই যুক্ত হচ্ছে এবং আমাদের সাথে অনেকেই যোগাযোগ করতেছে। তো শুধুমাত্র যে সুশীল সমাজ বা শুধুমাত্র শিক্ষার্থী এমন না, আমাদের এখানে সুশীল সমাজও আসতেছে, আমাদের এখানে অন্যান্য রাজনৈতিক দলের বা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষও থাকতে পারে। তবে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা স্বাগত জানাই। সামনে তো ইলেকশন চলে আসছে, সেই ক্ষেত্রে সাংগঠনিক ভাবে যেমন নিজের সংগঠন গোছানোর বিষয় আছে, পাশাপাশি নির্বাচন তো একটা আসলে ফার্স্ট ব্যাপার। এতখানি এই বিষয়টা সামলানোর মতো সক্ষমতা মেহেরপুরের কমিটির যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন কতদূর অগ্রসর হলেন? আমাদের কমিটি 15 জনের হলেও আমাদের জেলাতে 600 সদস্য আছে, পাশাপাশি প্রতিনিয়তই নতুন মানুষ এঙ্গেজ হচ্ছে। আর ভোটের নির্বাচনের কথা যদি বলেন, আমাদের কেন্দ্র থেকে 24 দফা ঘোষণা করা হয়েছে, যেখানে নতুন বাংলাদেশের অঙ্গীকার করা হয়েছে। আসলে আমাদের মেসেজটা মানুষের কাছে পৌঁছাচ্ছে, আমাদের কাজ হচ্ছে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে আমাদের দলের বার্তাটা পৌঁছায় দেওয়া। তারা, সাধারণ মানুষ ডিসিশন নেবে, তারা চয়েস করবে আসলে কেমন বাংলাদেশ তারা করতে চায়। সেক্ষেত্রে আমাদের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানুষের কাছে পৌঁছানোর কাজটাও চলছে। এতে মানুষ, আমাদের বিশ্বাস যে তারা তাদের ফেভারে সিদ্ধান্ত নেবে যাতে আগামীর বাংলাদেশ সুন্দর হয়। সেক্ষেত্রে আমাদের ইলেকশনের কাজটা তফসিল ঘোষণার পরেই সাধারণত ইলেকশনের কাজ শুরু হয়। আমরা আপাতত সাংগঠনিক দিকেই মনোযোগ দিচ্ছি, পাশাপাশি সাধারণ মানুষের সাথে আমরা এঙ্গেজ হচ্ছি। সাধারণ এখানে শুধুমাত্র নির্বাচন বলতে শুধুমাত্র সংসদ নির্বাচন না, এখানে স্থানীয় নির্বাচন আছে, প্রচুর ইউনিট আছে যেখানে প্রার্থিতা দেওয়ার প্রশ্ন। সেখানে কি আসলে মানে সেই বিষয়গুলো কি মাথায় রেখে কাজ করছেন? জি, আমাদের উপজেলা সমন্বয় কমিটিগুলো হয়েছে, প্রত্যেক ইউনিয়ন থেকে কমপক্ষে 1 থেকে 2 জন সদস্য নিয়ে 15 জনের উপজেলা সমন্বয় কমিটি হয়েছে। সেক্ষেত্রে আমরা উপজেলা যেমন সমন্বয় কমিটি হয়েছে, পাশাপাশি আমরা এখন যাদের এনগেজ করছি, আমরা প্রত্যেক ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সাংগঠনিক কার্যক্রম করছি, এবং প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নেতৃত্ব পর্যায়ের সাংগঠনিক দক্ষ মানুষ আমাদের সাথে জড়িত হচ্ছে। অনেকে সাংগঠনিক কার্যক্রম করছে পদ পদবি ছাড়া, সংগঠনের সাথে সরাসরি জড়িত হওয়া আগে থেকে তারা সাংগঠনিক কার্যক্রমে যুক্ত আছে। এই বিষয়গুলো আমাদের মাথায় আছে, আমাদের ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতৃত্ব তৈরি হয়ে গেছে। ইমতিয়াজ, আপনার কাছে আসি। এই এই যে আমি যেটা সৈকতকে জিজ্ঞাসা করলাম যে মূলত নির্বাচন তো একটা ব্যাপক ব্যাপার এবং এখানে প্রার্থিতা খুব গুরুত্বপূর্ণ। এখানে যোগ্য প্রার্থী একটা আন্দোলন আছে, তাই না, বা চাহিদা আছে। আমি যদি সাধারণ মানুষের কথা বলি, আপনাদের
নতুন সংগঠন, সেখানে অভিজ্ঞতাও যে খুব বেশি আছে তাও না, কিন্তু এর মধ্যে থেকে আপনাদের প্রার্থীতা যাচাই বাছাই করতে হবে। কিভাবে করবেন এটা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার নির্বাচনী প্রার্থী বা যাচাই বাছাই কথা যেটা বললেন আপনি, সেখানে আমাদের আনুমানিক আমাদের আসন ভিত্তিক যে প্রার্থী সেটা এখন পর্যন্ত কিছুটা হলো আমরা নিশ্চিত আমরা হয়েছি, কিন্তু পরবর্তীতে এমপি এটা ইলেকশন। হ্যাঁ, এটা পরবর্তীতে চেঞ্জ হইতে পারে। হুম হুম। তাছাড়া আমাদের স্থানীয় পর্যায়ে বা আপনি যেটা বলেন স্থানীয় সরকার নির্বাচন, পৌরসভা আছে, এখানে উপজেলা ইউনিয়ন আছে, পরিষদ। ইউনিয়ন আছে, এটা পর্যায়ক্রমে আমাদের যখন জেলা আহ্বায়ক কমিটি হবে, জেলা আহ্বায়ক কমিটির পরবর্তীতে উপজেলা, ইউনিয়ন বেসিসে যখন আমরা কমিটিগুলো দিব, আমরা কিছু কিছু প্রার্থী আমাদের এখন পর্যন্ত পাওয়া গেছে এবং আগামীতে আমরা চূড়ান্ত প্রার্থীর তালিকা বা ওই সময় আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এখানে কি যাদের কাছে আপনারা যাচ্ছেন বা আপনাদের কাছে যারা আসছে, নির্বাচনে আগ্রহ প্রকাশ করছে আপনাদের সংগঠন থেকে, এরকম প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে কি আছে? প্রত্যেকটাতে এখন পর্যন্ত আমি যদি বলি, এখন পর্যন্ত প্রত্যেকটাতে কিছু কিছু ইউনিয়ন আমরা এখন পর্যন্ত পেয়েছি, পেয়েছেন? কিছু কিছু ইউনিয়নে পেয়েছি। তারা ওই ইউনিয়ন সংগঠিত করার জন্য কার্যক্রম চলমান রাখছে এবং অন্যান্য ইউনিয়নে আমাদের যে জেলা সার্চ কমিটি এবং উপজেলা সার্চ কমিটি আছে, তার মাধ্যমে আমরা অন্যান্য ইউনিয়ন কমিটি যখন দিব, ইউনিয়ন কমিটি যাচাই বাছাই এবং ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম গতিশীল করার জন্য যারা এগিয়ে আসতেছে, তাদের মধ্যে থেকে ইনশাল্লাহ আমরা চূড়ান্ত প্রার্থী তখন হচ্ছে আমরা বিবেচনা করব। তখন বিবেচনা করবেন। সৈকত, আপনার কাছে জানতে চাই যে আসলে এই সামনে নির্বাচন এবং আপনাদের নতুন সংগঠন, এই দুইটার ব্যাপারে আপনাদের অফিসিয়ালি কেন্দ্র থেকে কি ধরনের নির্দেশনা দিচ্ছে, যে এইভাবে সংগঠন দেখেন এবং প্রার্থিতা, যে প্রশ্নটা আমি ইমতিয়াজকে করলাম, যে সেক্ষেত্রে কেন্দ্রের নির্দেশনাটা কেমন? আমি ইমতিয়াজের সাথে যদি যোগ করি, আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, হুম, আমাদের কমিটিগুলো রেডি করা, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের সাংগঠনিকভাবে একটা কমিটি রেডি করে আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। এরপরে তাদের গ্রহণযোগ্যতা, যারা থাকবে আমাদের সাথে আমাদের দলে, তাদের গ্রহণযোগ্যতা, তাদের সাংগঠনিক ক্যাপাবিলিটি, এর উপর যাচাই বাছাই করে আমরা প্রার্থিতা নির্ধারণ করব। প্রার্থিতার দিকে আমরা এখনই যাচ্ছি না। আমরা চাই ক্যাপাবল তাদের আমরা দেখতে চাই যে আসলে কমিটি করা হলে, কমিটির হওয়ার পরে মানুষের গ্রহণযোগ্যতা কেমন, মানুষ তাদের কেমন চায়, তার নৈতিকতার দিকটা আছে, সাংগঠনিক দক্ষতার দিকটা আছে, এই সব বিষয়গুলো যাচাই করে আমরা সিদ্ধান্ত নিব সেই সময়। আমি আমি যেটা জানতে চাচ্ছি যে কেন্দ্রের থেকে কি কোনো বিশেষ নির্দেশনা আছে যে প্রার্থী চুজের ব্যাপারে, নাকি এটা কেন্দ্র করবে? প্রার্থী চয়েস করার বিষয়ে আসলে আমাদের এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই। আমাদের নির্দেশনা। নির্দেশনা হচ্ছে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা। হুম হুম। এখান থেকে আমরা প্রার্থী উঠে আসবে, এখান থেকে আমাদের আগামী নেতৃত্ব উঠে আসবে। আচ্ছা, এই সর্বশেষ ইমতিয়াজকে যদি জিজ্ঞাসা করি যে এই সর্বশেষ যে আপনাদের কেন্দ্রের আহ, বেশ বড় একটা বহর সারা বাংলাদেশ কর্মসূচি পালন করলেন, তার ধারাবাহিকতায় মেহেরপুরে এসেছিলেন। তো মেহেরপুরে সশরীরে ওনারা যে আসলেন, মেহেরপুর সম্পর্কে তাদের ধারণা, তারা কি নিয়ে গেলেন এবং আপনাদেরকে কি বললেন? না, আসলে মেহেরপুর সম্পর্কে আমাদের আমরা জানি যে আমাদের মেহেরপুরে গাংনীতে হচ্ছে সমাবেশ এবং মেহেরপুরে পদযাত্রায় নাহিদ ভাই সহ হাসনাত আব্দুল্লাহ ভাই, সার্জিস ভাই সহ সকলেই ছিল এবং পরবর্তীতে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইরা মানে চায়ের দোকান পর্যন্ত গেছে, যে মানুষের থেকে তাদের আশা আকাঙ্ক্ষা অভ্যুত্থান পরবর্তীতে। আমরা যদি বলি এনসিপির কথা, এনসিপি কিন্তু অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল। এটা কোনো আহ মানুষের যে এর প্রতি একটা চাহিদা আছে, মানুষ যে এনসিপির উপর বিশ্বাস রাখে, মানুষের যে এর প্রতি একটা চাওয়া আছে যে না, আমরা 17 বছর অত্যাচারিত হয়েছি এবং 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নানা হচ্ছে আপনার বিতর্কের, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিতর্কের বা বিতর্কিত কার্যক্রম পরিচালনা হয়েছে, এখানে অনেকে জনদুর্ভোগের সম্মুখীন হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা এনসিপির কাছে একটু আশা রাখে। আমাদের ভাইয়েরা এসে চায়ের দোকান থেকে শুরু করে, আমাদের আপনারা জানেন যে আমাদের মুজিবনগরে একজন চিকিৎসক আছেন, নামটা কি জানো? হ্যাঁ, একজন চিকিৎসক আছেন যিনি মানে তার পুরো জীবনটাই মানুষের সেবা করে দিয়ে গেছেন, মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু আহ, তার এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিকত্ব তিনি পান নাই। তো
এইটুকু মানে আমাদের মেহেরপুরকে আমরা ধরি বাংলাদেশে যদি একদম শেষ সীমানাও বলি, এই সামান্য বিষয়টা, এটা সামান্য বিষয় না, কিন্তু যখন তারা 64টা জেলায় ঘুরতেছে, 64টা জেলায় অনেকের অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু এই বিষয়টাও আমরা গতদিন যখন আমাদের ইশতেহার ঘোষণা হয়েছিল, আমরা দেখেছি যে মেহেরপুরের এই বিষয়টাকেও আমাদের কেন্দ্র এবং কেন্দ্রীয় নেতারা ভুলে নাই। তারা ওই ইশতেহারের পূর্বক্ষণে মেহেরপুরের কথাটাও তুলে ধরেছেন, যে আমরা মেহেরপুরের ওই জায়গায় গিয়েছিলাম, ওইখানের একজন চিকিৎসককে আমরা দেখা করেছি। আমরা অন্যান্য যে এত বছর, যে 17 বছর একটা রাজনৈতিক সরকার গেছে, একটা ফ্যাসিস্ট সরকার গেছে, তারপর পূর্ববর্তী অন্যান্য সরকার ছিল, তারা এই মানুষটাকে যেমন মূল্যায়ন করতে পারে নাই, কিন্তু আমরা চাই যে আমাদের এনসিপি এই মানুষটার যে মূল্যায়ন করবে, এবং এই মানুষটার যে চাওয়া আছে, ইনশাল্লাহ আমরা সেটা পূরণ করতে পারবো। তা আমরা এখান থেকে এই জিনিসটা আমরা এইটুকু বুঝতে পারি যে আমাদের যে কেন্দ্রীয় নেতারা আসছে, কেন্দ্রীয় নেতারা যেমন মেহেরপুরের মানুষের সাথে কথা বলছে, তেমনি তারা মেহেরপুরের জন্য যে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। না, কাজ তো করবে, যে 64টি ইনশাআল্লাহ। জেলার মধ্যে তো মেহেরপুরও একটা, তাই না? সেখানে এখানে আপনার রাষ্ট্রের সকল কাঠামোই তো এখানে এখানে তো কাজ করতেও হবে। তো সেক্ষেত্রে ওনারা কতটা প্লিজড হলেন আপনাদের উপরে, যারা আপনারা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন? প্লিজড হওয়া বলতে, আহ, আমরা যদি ওই দিনের কথা বলি, আমাদের আতিথেয়তা, হুম, হুম। আমাদের মানে মেহেরপুরের মানুষের ভালোবাসায় আমাদের নাহিদ ভাই অনেকটা সন্তুষ্ট। মানে ভাইয়া আসছে, আসার পর আমরা কিছু ব্যতিক্রমী আয়োজনও করছি। আমরা মেহেরপুরের যেমন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটাও তার সামনে তুলে ধরেছি, তেমনি মেহেরপুরের ঐতিহ্যও তার কাছে তুলে ধরেছি। আমরা মেহেরপুরের আম্রকানন, মেহেরপুরের আমাদের যে ঐতিহ্যবাহী মিষ্টি আছে, আমরা যেমন মেহেরপুরের মানুষ যেমন হচ্ছে রাজনৈতিক ভাবেও দাঁড়াতে পারে, তেমন যেন তাদের আতিথেয়তাও সেরকম মানুষকে মুগ্ধ করবে, এই জিনিসটাও আমরা নাহিদ ভাইদের সামনে বা সকলের সামনে আমরা তুলে ধরেছি। উপস্থাপন করেছেন। হাসনাত জামান, মেহেরপুরে আপনার ক্রিয়াশীল যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, অভ্যুত্থানের পক্ষের যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, সেগুলোর বিভিন্ন রাজনৈতিক দল মেহেরপুর জেলাতেও আছে। এই সমস্ত এর মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি, জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, অপরাপর এখানে বাম দলের নেতৃবৃন্দ আছে, পলিটিক্যালি কিছু ধর্মভিত্তিক যে সমস্ত রাজনৈতিক দল তারা আছে। এরা আপনাদের সাথে কি ধরনের আচরণ করছে, বা আপনারা তাদের কাছে কতটুকু মানে যোগাযোগ রক্ষা করছেন, যেটা আপনাদের অভিজ্ঞতার সাথে যুক্ত করবেন, যে যেহেতু আপনাদের অভিজ্ঞতা নয়, পূর্বের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে কোনো অভিজ্ঞতা বিনিময় হচ্ছে কিনা, বা তাদের সাথে আপনাদের এই যোগাযোগটা যদি ব্যাখ্যা করেন। আমরা মেহেরপুরের সকল যে অভ্যুত্থানের শক্তি যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে যে স্থানীয় কমিটি এবং নেতৃবৃন্দ আছে, তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে থাকি। আমরা বিভিন্ন ক্ষেত্রে তাদের পরামর্শ চেয়ে থাকি, বিভিন্ন সময় তাদের মতামত নিয়ে থাকি, এবং তাদের সাথে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই আছে। এবং এখন পর্যন্ত সাংগঠনিক কার্যক্রমে কোনো রাজনৈতিক দলের কোনো বাধার সম্মুখীন আমরা হইনি, এবং তাদের সাথে আমাদের সকল রাজনৈতিক দলের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে। বজায় আছে। এমনি ধরেন আপনাদের এই অনভিজ্ঞতা, এটার পিছনে কেউ কি উইলিংলি এসে আপনাদেরকে, কোনো অভিজ্ঞ মানুষ কি আপনাদেরকে সহযোগিতা করছেন এরকম, বা অন্যান্য আপনারা সেটা রাজনৈতিক চাচ্ছেন কিনা? অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সবসময়ই পরামর্শ করি। হুম। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগেও মেহেরপুর বিষয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করি, তাদের পরামর্শ নিই। কারণ আমরা রাজনীতিতে নতুন, হুম। এবং তাদের অভিজ্ঞতা আছে, এবং তারা চাইলে আমাদের সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে পারে। আমরা সবসময়ই সকল রাজনৈতিক দল এবং পক্ষগুলোর সাথে পরামর্শ আদান প্রদান করি। আমরা করছেন এগুলো? এগুলো করি, এবং তাদের যখন মনে হয় যে এটা আমাদের জন্য ভালো, এমনও অনেক পরামর্শ আছে যে আমরা সেগুলো গ্রহণ করছেন? গ্রহণ করছি, অ্যাপ্লাই করছি, এমনকি আমাদের সাংগঠনিক কাজেও আমরা এগুলো অ্যাপ্লাই করি। রাইট। ইমতিয়াজ, যদি আপনাকে জিজ্ঞাসা করি, 1 বছর হয়ে গেল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে, 5 তারিখে 1 বছর অতিবাহিত করলাম, সেক্ষেত্রে আপনাদের স্থানীয় ভিত্তিতে মেহেরপুর সদর বা আরো 2টা উপজেলা সাংগঠনিক দায়িত্ব আপনারা শুরুর দিক থেকেই পালন করছেন, শুরু থেকেই আছেন, এখানে
স্থানীয় ভিত্তিতে সংগঠনকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা, এক্ষেত্রে দৃশ্যমান কি ধরনের পদক্ষেপ, কি ধরনের কর্মসূচি আপনারা নিয়েছেন? আমি একজন গণমাধ্যমের কর্মী হিসাবে খুব বেশি লক্ষ্য করিনি। আপনাদের যে সমস্ত কর্মসূচিগুলো ছিল কেন্দ্র ভিত্তিক, সেগুলোকে পালন করতে দেখেছি। ছোট বড় হোক, যাই হোক, অন্তত পালন হয়েছে। কিন্তু সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আপনাদের স্থানীয়ভাবে আপনারা কি ধরনের কর্মসূচি নিয়েছেন? আচ্ছা, আমি যদি সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির হুম, এবং সম্পৃক্ততার কথা যদি বলি, হুম, এনসিপি অভ্যুত্থান থেকে উঠে আসে একটা দল। আপনারা জানেন যে যে সমস্ত এলাকাতে জুলাই আন্দোলন তীব্র থেকে তীব্রতর ধারণ করেছিল, সেসব এলাকায় এনসিপি শক্তি ততটাই শক্তিশালী। আমরা মেহেরপুরে আহ, যেহেতু আমাদের আন্দোলনের পরিধিও কম ছিল, আমরা 16 তারিখ থেকে চেষ্টা করার পরবর্তীতে 4 এবং 5 তারিখে আমরা সফল হয়েছিলাম। তো সেই পর্যায়ে আমরা যদি বলি, আমাদের গ্রাম পর্যায়ে গ্রাম পর্যায় থেকে সম্পৃক্ততা তখন কম ছিল। হুম, সম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন গ্রামে আমরা উঠান বৈঠক, বা আমরা বিভিন্ন মোড়ে, স্থানীয় যে সুশীল সমাজ আছে, স্থানীয় মুরব্বী সমাজ আছে, আমরা তাদের সাথে বিভিন্ন সময় একটা বৈঠকের মাধ্যমে কথা বলেছি। তাদেরকে এই অভ্যুত্থানের থেকে উঠে আসা যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের চাওয়া, রাজনৈতিক দল থেকে দলের কর্মকাণ্ড সম্পর্কে আমরা অবগত করছি। আপনি যদি আমাদের এনসিপি মেহেরপুর জেলার যদি আমাদের পেজেও দেখেন, আমাদের এখানে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন আপডেট দেওয়া হয়ে থাকে। আমরা কিছুদিন আগেও আমরা বলিহারপুরে একটা আহ উঠান বৈঠক টাইপের একটা আমরা এলাকার মানুষের সাথে, ওই নির্দিষ্ট একটা গ্রামের আমরা মানুষের সাথে কথা বলেছি, এবং কথা বলার পরবর্তীতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি ওই গ্রাম থেকে, আচ্ছা। ব্যাপক সাড়া পেয়েছি। এবং পরবর্তীতে আমাদের যোগাযোগের ধারা অব্যাহত রাখতেছি। উঠান বৈঠকে কি নারীরা উপস্থিত থাকছেন? হ্যাঁ, যদি সেটা আমরা সকাল বা দুপুরের দিকে করি, তাহলে সেক্ষেত্রে নারীরাও থাকে। কিন্তু আমরা বলিহারপুরে যেটা করেছিলাম, ওইটা আমরা সন্ধ্যার দিকে করেছিলাম। যে সন্ধ্যার সময় তো আপনি জানেন যে মায়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। সেক্ষেত্রে আমরা স্থানীয় মুরব্বী সমাজ এবং অধিকাংশই পুরুষ পুরুষ ছিলেন আর কি, তাদের সাথে আমরা আলোচনা করেছি। সাম্প্রতিক সময়ে সৈকতকে একটু জিজ্ঞাসা করি, এই যে জুলাইয়ের যে স্মৃতিচারণ একটা অনুষ্ঠান 3 তারিখে হলো, এই ইয়েতে মায়েদের আগস্টের জুলাইয়ের মায়েরা। জুলাইয়ের মায়েরা, জুলাইয়ের মায়েরা, আপনি ছিলেন ওখানে, দুজন ওই ইয়েতে প্রোগ্রামে ছিলেন। ওখানে মূলত কারা ছিলেন এবং মানে ওই 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 প্রোগ্রামটার সম্পর্কে যদি একটু ব্যাখ্যা করেন। জুলাইয়ের মায়েরা একটা রাষ্ট্র আয়োজিত একটা প্রোগ্রাম ছিল। হুম, জুলাইয়ে যারা যোদ্ধা ছিল, হুম, পাশাপাশি যারা জুলাই আন্দোলন করেছে, হুম, এই মায়েদের সংগ্রাম, মায়েদের জীবন, মায়েদের নিয়েই একটা প্রোগ্রাম ছিল সরকারি পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা এখানে মূল কমিটির সদস্য, উপকমিটির সদস্য ছিলাম আমি। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে অন্যান্য রাজনৈতিক দল থেকেও সদস্য ছিল। এই প্রোগ্রামের মূল মন্ত্র ছিল যে মায়েরা কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে, আসলে মায়েদের ভূমিকাটা কি, এবং জুলাই মায়েদের ত্যাগটা তুলে ধরা, এবং মায়েদের নিয়েই আসলে প্রোগ্রামটা ছিল। এখানে অংশগ্রহণ করেছে মেহেরপুরে যারা জুলাই আন্দোলন মাঠে নেমেছিল, রাস্তায় নেমেছিল, তাদের মায়েরা, পাশাপাশি যারা আহত হয়েছে তাদের মায়েরা এখানে অংশগ্রহণ করেছে। যেহেতু মেহেরপুরে কেউ নিহত হয় নাই, তাই নিহত কোনো পরিবারের সদস্য ছিল। এই ইয়েতে আপনার মায়েদের কি অনুভূতি ছিল? ওখানে কি কোনো মা অনুভূতি ব্যক্ত করেছেন? অনুভূতি, আহত যে সকল আমাদের আহত যোদ্ধারা যোদ্ধারা ছিলেন, ছিল, তাদের মায়েরা অনুভূতি ব্যক্ত করেছেন। এবং এই যে 1 বছর হতে 1 বছর পাড়ি দিলাম আমরা, মায়েদের অনুভূতি কেমন, তাদের ইচ্ছা কেমন, আপনাদের প্রতি সন্তুষ্ট কেমন? মায়েদের অনুভূতিটা আপনি জানেন সব সময় কোমল হয়। হুম, হুম, তারা, মায়েদের এখনো অনুভূতি এটাই থাকে যে আমার সন্তান যেন কোনো ঝামেলায় না জড়ায়, হুম, কোনো বাদ বিবাদে না যায়, সুখে শান্তিতে থাকা যায়। তারপরেও গত অনুষ্ঠানে একটা ডকুমেন্টারি চলেছে দীর্ঘ সময় ধরে। এখানে অনেক মায়ের অনুভূতি আসলে রক্ত গরম করার মতো অনুভূতি ছিল, কান্না করার মতো অনুভূতি ছিল।
এ কারণে আসলে মায়েরাও যারা ছিল সেখানে, আমাদের মায়েরা ছিল, আমার মাও ছিল, তাদের আসলে এই বোধটা হয়েছে যে এই যে রাজনৈতিক সংস্কৃতির কারণে এতগুলো প্রাণ যে বলি হলো, এই কালচারটা যদি চেঞ্জ করা যায়, যেন আর কোনো মায়ের সন্তান যেন বলি না হয়, এই জন্য এই রাজনৈতিক কালচার চেঞ্জ করার জন্য যদি আমরা সংগ্রাম করি, এই সংগ্রামে মায়েরা আমাদের সাথে আছে। ইমতিয়াজ, ইয়েতে উঠান বৈঠকের কথা শুনলাম, বিভিন্ন গ্রাম অঞ্চলে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আপনাদের কোনো কর্মসূচি পালন করছেন ছাত্রছাত্রীদেরকে হুম, নিয়ে, আসলে যারা আপনাদের মূলত যে তারুণ্যের যে শক্তি, হুম হুম তাদের সাথে কতটুকু আপনাদের যোগাযোগ? আচ্ছা, এখানে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আপনি বলতেছেন। এনসিপির শিক্ষার্থী উইং যেটা বলি, আমাদের যুবদের জন্য যুব উইং আছে বা যুব শক্তি আছে। শিক্ষার্থীদের জন্য এনসিপির এখন পর্যন্ত কোনো অঙ্গ সংগঠন নাই। হ্যাঁ, সেক্ষেত্রে অভ্যুত্থান থেকে উঠে আসা, এটা আমরা বলি লেজুর ভিত্তিক রাজনৈতিক দল না, সেটা হচ্ছে বাকসাস। তো বাকসাস মেহেরপুর জেলায় কিছুদিন আমাদের যেদিন ঢাকা থেকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসে, তার কিছুদিন আগেই বাকসাসের নেতৃবৃন্দ এসেছিল এবং তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছে। শিক্ষার্থীদের মেহেরপুর সরকারি কলেজে গেছে, তারা শিক্ষার্থীদের থেকে জানতে চেয়েছে শিক্ষার্থীদের কেমন তারা রাজনৈতিক পরিবেশ চায় ক্যাম্পাসে, তারা সেটা জেনে গেছে মেহেরপুর থেকে। এবং যখন পরবর্তী সময় যখন বাকসাসের কমিটি হবে, বাকসাস শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীদের চাওয়া, শিক্ষার্থীদের পাওয়া, শিক্ষার্থীদের সমস্যা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সকলকে ঐক্যবদ্ধ নিয়ে ইনশাল্লাহ কাজ করবে। সেক্ষেত্রে যদি এভাবে প্রশ্নটা করি, 1 বছরের যে অভিজ্ঞতা আপনাদের, 1 বছরের অভিজ্ঞতায় এই এনসিপি যে সংগঠনটা একটা রাজনৈতিক দল হিসাবে গঠিত হলো, এটা আপনাদের দৃষ্টিতে কতটা সঠিক হলো? এটা যদি না গঠিত হতো, তাহলে ছাত্রদের যে শক্তি ব্যবহার করে একটা অভ্যুত্থান সংগঠিত হলো, তাহলে যদি ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেত, একটা প্রেশার গ্রুপ হিসাবে যদি আসলে থাকতো, তাহলে কি আসলে কতটা ফায়দা এই দেশের মানুষ পেত? হুম। আর এই এনসিপি নামক একটা রাজনৈতিক দল তৈরি করে এটার থেকে কতটা ইয়ে পাবে, আসলে জনগণ কতটা ইয়ে পাবে আর কি, আমি বলছি কতটা মুক্তি পাবে, সেই অর্থে রাজনৈতিকভাবে কতটা সহায়তা আপনারা দিতে পারবেন, এটা আপনার অনুভূতিতে কি মনে হয় যে কতটা সঙ্গত হয়েছে, আর এটা না হলে ভালো হতো কিনা? গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের একটা চাওয়া ছিল যে ফ্যাসিবাদী কাঠামোটা বিলুপ্ত হয়ে একটা নতুন কাঠামো, দেশের রাজনৈতিক কাঠামো নতুন ভাবে তৈরি হোক, নতুন ভাবে গঠিত হোক, এটা আমাদের সকলের চাওয়া ছিল। যেহেতু ছাত্ররা এই আন্দোলনের অংশীদার ছিল, সব থেকে বড় স্টেক হোল্ডার ছিল ছাত্ররা, তাদের যে চাওয়াটা ছিল, আপনি 3 তারিখের এক দফা শুনে থাকবেন যে সেখানে নাহিদ ইসলামের স্পষ্ট ঘোষণা ছিল যে ফ্যাসিবাদের পতন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছে। আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তর আশা করেছিলাম আমাদের যে পুরনো রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছ থেকে। আমরা আশানুরূপ প্রত্যাশা আমাদের পূরণ যখন হতে দেখি নাই, তখন আমাদের মনে হয়েছে যে আমাদের এই অভ্যুত্থানের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার জন্য হলেও একটা রাজনৈতিক দল দরকার। পাশাপাশি মানুষের চাহিদা ছিল, আমাদের প্রতি প্রত্যাশা ছিল। অ্যাজ আ প্রেশার গ্রুপ হিসেবে আমরা সব কিছু করতে পারছিলাম না, বা আমাদের রাজনৈতিক শক্তি হিসেবেও বিবেচনা করা হচ্ছিল না, ফলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিসিশন এই ছাত্রদের স্টেক হোল্ডারের বাইরে চলে যাচ্ছিল। এমনকি গণমানুষের অনেক চাওয়া এখানে আমরা যখন দেখছি যে পূরণ হচ্ছে না, তখন আমরা রাজনীতিতে আসার আমাদের দল সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা ঠিকই আছে নাকি? এটা ঠিকই আছে এই কারণেই যে আমরা বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা দেখছি, যে রাজনৈতিক কালচার দেখছি, আপনি কতটুকু পরিলক্ষিত করছেন জানি না, তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যতটুকু দেখছি, মানুষ আসলে এই রাজনৈতিক কালচারে হাসফাস হয়ে উঠেছে। পুরাতন রাজনৈতিক ব্যবস্থা এবং পুরাতন দলগুলোর প্রতি আস্থা ফিরে পাচ্ছে না, এবং বিকল্প কোনো রাজনৈতিক শক্তিও তারা খুঁজে পাচ্ছে না। এই জন্যই আমরা মধ্যপন্থী একটি রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়েছি, মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণ করার জন্য।
ইমতিয়াজ যেটা বলছিল যে পদযাত্রা আমাদের হয়েছিল মূলত মানুষের চাওয়াটা কি সেটা জানার জন্য। এই মানুষের চাওয়াটা মাঠ থেকে, গ্রাম থেকে, গ্রামে গঞ্জে থেকে উঠে আমাদের 24 দফার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমরা আশা করি এই এনসিপির মাধ্যমে নতুন বাংলাদেশ, এমন এক বাংলাদেশ গঠিত হবে যেটা মানুষের স্বপ্নের বাংলাদেশ। মানুষ প্রত্যাশা করে, সাধারণ জনগণ যে বাংলাদেশে, সেই বাংলাদেশ আমরা গড়তে সক্ষম হব। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এনসিপি গঠন হওয়ার সঠিক সিদ্ধান্ত ছিল। এবং আপনি একটা কথা বলেছেন যে ছাত্ররা পড়ার টেবিলে ফিরে যাওয়ার কথা। আমাদের এই রাজনৈতিক দলে ছাত্ররা জড়িত ছিল এবং এখনো অনেকে ছাত্র জড়িত আছে। তবে আমাদের রাজনৈতিক দলটা রাজনীতিক ভাবে কার্যক্রম হবে। রাজনীতিতে যারা স্টুডেন্ট বয়স পার করে গেছে, খুব বেশি স্টুডেন্ট আমাদের মধ্যে নাই, যারা তাদের শিক্ষা জীবন শেষ করেছে তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে। আর শিক্ষার্থীরা তাদের নিজস্ব ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে অংশ নিতে পারে। সেক্ষেত্রে আমাদের কোনো লেজুর ভিত্তিক রাজনীতি রাখি নাই, কারণ আমরা লেজুর ভিত্তিক ক্যাম্পাস রাজনীতিতে বিশ্বাস করি না। ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ, সৈকত যেভাবে বলছিলেন যে নতুন বন্দোবস্তের যে রাজনীতি, নতুন বন্দোবস্তের প্রেক্ষিত বিবেচনায় যে আগামীর বাংলাদেশ, এটা বাস্তবায়নের ক্ষেত্রে তো আসলে আপনাদের উপরে যে নির্ভরতা, আবার বলছেন 40 বছর না হলে পার্টির দায়িত্ব নিতে পারবে না, তাহলে আপনারা কি এখন, আমি যদি সরাসরি প্রশ্ন করি, আপনার লেখাপড়া কি শেষ হয়েছে না এখন স্টুডেন্ট? না, আমার লেখাপড়া চলতেছে, রানিং স্টুডেন্ট। রানিং স্টুডেন্ট। সৈকত? আমি রানিং স্টুডেন্ট। আপনিও রানিং স্টুডেন্ট। মানে এর মধ্যে এই দুজনের কেউ কি আসলে নির্বাচন করার কোনো ইচ্ছে আছে, বা সেই এজ তো মনে হয় হচ্ছে না? না, আমার নির্বাচনের কোনো ইচ্ছা নেই। নির্বাচনের কোনো ইচ্ছে নেই। তাহলে আলটিমেট এই, বিশেষ করে এই নির্বাচন, তাহলে এখন যাদেরকে দায়িত্ব দিবেন তারা কি আসলে আপনাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, নতুন বন্দোবস্তের যে বাংলাদেশ, তারা করতে পারবে? এই বিশ্বাসটা নিয়েই তো তাদেরকে দিবেন, তারা কি আসলে পারবে? আচ্ছা, এই এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তার আগের যে একটা প্রশ্ন ছিল, এনসিপি কেন গঠন হয়েছে বা এনসিপি গঠন হওয়া দরকার ছিল কিনা, আসলে ওইটার যদি আমি একটু বলি। আমরা দেখেছি যে হাসিনা বা স্বৈরাচার শেখ হাসিনার 17 বছরের শাসন আমল দেখেছি। একটা স্বৈরাচার সরকার বাংলাদেশে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল বা রাজনৈতিক কাঠামো থাকার পরও একটা স্বৈরাচারী সরকার 17 বছর স্থায়িত্ব করেছে। এর মাধ্যমে কি আপনার মনে হয় যে বিদ্যমান কাঠামোগুলো কি তাহলে কি ভেঙে পড়ে নাই? বিদ্যমান কাঠামোগুলো কি অতটাই মজবুত যে তারা ফ্যাসিস্টকে রুখে দিতে পেরেছিল? তারা তো পারে নাই। বিদ্যমান কাঠামোগুলো ভেঙে পড়ার পরবর্তীতে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা গণ অভ্যুত্থান তো তার পরবর্তীতে হয়েছে। তাহলে যেই কাঠামোগুলো, বিদ্যমান রাজনৈতিক কাঠামোগুলো একটা ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট হতে আটকাতে পারে নাই, বা একটা সরকারকে 17 বছর দিনের ভোট রাতের করার মাধ্যমে টিকিয়ে থাকতে সাহায্য করেছিল, সেই কাঠামো থেকে তো পরবর্তী অভ্যুত্থান পরবর্তী জনগণের চাওয়া, জনগণের পাওয়া বাংলাদেশ আসলে তৈরি করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নাহিদ ইসলাম 3 আগস্ট এক দফার ঘোষণায় বলে দিয়েছিল যে আমরা বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক কাঠামো যখন সম্ভব না, আমরা নতুন রাজনৈতিক কাঠামো এবং নতুন রাজনৈতিক দলের মাধ্যমে নতুন রাজনৈতিক বা কাঠামো তৈরি করার মাধ্যমে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। এর প্রতিশ্রুতিতে আমরা আজকে এনসিপির প্রত্যেকটা জেলায় জুলাই পদযাত্রা থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় আমরা কার্যক্রম শুরু হচ্ছে এখন ধীরে ধীরে। ইনশাল্লাহ আগামীতে এনসিপি আরো শক্তিশালী হবে। কিন্তু এখানে আরেকটা কথা ছিল কিন্তু, যে আসলে স্টুডেন্টদের ভিতরে কোনো লেজুর ভিত্তিক স্টুডেন্ট পলিটিক্স থাকবে না। না না, এনসিপি লেজুর ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না। এনসিপি বিশ্বাস করে যে ছাত্র কেন্দ্রিক ক্যাম্পাস, ছাত্ররা ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতি করবে, তাহলে রাজনৈতিক সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। কমিটি তো এনসিপি দিচ্ছে না, এনসিপি কমিটি দিচ্ছে না, বাক্সাস সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি দেখেন আমাদের অভ্যুত্থান পরবর্তীতে রাজনৈতিক কোনো কাঠামো ছিল না, আমাদের তখন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু অরাজনৈতিক প্ল্যাটফর্ম, তো এইখান থেকে যারা রাজনীতিতে গেছে তাদেরকে কিন্তু পদত্যাগ করেই আসতে হয়েছে। যদিও বর্তমান আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সভাপতি আছে রিফাত রশিদ ভাই এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিল, তাকে কিন্তু ওই পদ থেকে একটা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশে ওপর যে সমস্ত রাজনৈতিক সংগঠন গুলার সংগঠন হিসেবে খ্যাত যে সমস্ত ছাত্র সংগঠন, তারাও সরাসরি অঙ্গ সংগঠন না, এক ধরনের সহযোগী সংগঠন। এখানে আমি বলি, তো এখানে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টোটালি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। রিফাত রশিদ ভাই এনসিপি থেকে পদত্যাগ করে তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইলেকশন করছে। তার সাথে এনসিপির কোনো সম্পৃক্ততা এখানে নাই, কারণ সে পদত্যাগ করে চলে আসছে। পরবর্তীতে আমরা দেখি আবু বাকের ভাই আছে আমাদের বাকসাসের আহ্বায়ক হিসেবে আছেন। তো আবু বাকের ভাই যেদিন আমাদের বাকসাস গঠন হয়েছে সেদিনই তিনি একদম চূড়ান্ত ভাবে বলে দিয়েছে অভ্যুত্থান থেকে তৈরি হওয়া প্ল্যাটফর্ম গুলো, যেহেতু অভ্যুত্থান থেকে তৈরি যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল থেকে আমাদের আদর্শিক, আমরা তাদের সাথে আদর্শিক যদি তাদের সাথে আমাদের মিলে তবে আমরা সহযোগিতা করব, কিন্তু আমরা কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠন হিসাবে আমরা থাকবো না। এখন আপনি বলতে পারেন যে হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলও তো বলে যে আমরা লেজুর ভিত্তিক না। আপনি দেখেন আসলে বললেই কি আসলে এটা লেজুর ভিত্তিক হয় না? সেটা আপনাদেরটাও প্রমাণ হতে হবে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আপনাদেরটাও প্রমাণ হতে হবে। সৈকতের কাছে আসি। সৈকত, এই আপনি খেয়াল করেছেন বড় রাজনৈতিক দল বিএনপি বিভিন্ন জায়গায় দ্বিধা বিভক্ত, তাদের অভ্যন্তরীণ কোন্দল বেশ কখনো কখনো বেশ চূড়ান্ত পর্যায়ে চলে যায়। গতকালকেও একটা মুখোমুখি সংঘর্ষ হতে গিয়েও সেটা যে কোনো ভাবে এড়ানো গেছে। তো এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এটা এড়াতে পেরেছেন, যারা কিছু করেননি। প্রশ্ন হচ্ছে এখানে যখন এই সামনে নির্বাচনে আমরা লক্ষ্য করছি, বা পুরাতন রাজনৈতিক দল তো পুরাতন বন্দোবস্ত তো আছে তাদের, তাই না? ধরেন একজন নমিনেশন পেল, বড় দলের সমস্যা হচ্ছে একাধিক নেতা থাকেন সেখানে, যেহেতু এখানে বৃহৎ দল আওয়ামী লীগ নাই, আর একটা দল, সেক্ষেত্রে বিএনপি এখন একক বৃহৎ দল হিসেবে, সেখানে হয়তো দেখা যাচ্ছে স্বতন্ত্র ক্যান্ডিডেট হবে। আমরা এও শুনতে পাচ্ছি যে কোনো ক্যান্ডিডেট হয়তো এনসিপির একটা টিকিট নেওয়ার জন্য এনসিপিতে যুক্ত হয়ে সে ইয়ে করবে। তখন আপনারা কি করবেন? এটা কি আসলে এই বাস্তবতায় মেনে নেবেন না কি? আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু আগের প্রশ্নে যাব। লেজুর ভিত্তিক যেটা বললেন, ছোট্ট করে একটু বলবো। বাকসাস গঠিত হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিল এখান থেকে একটা অংশ বের হয়ে যে বাকসাস গঠন করেছে এনসিপি গঠন হওয়ার 3 দিন আগে। ছাত্র সংসদ, লেজুর ভিত্তিক ছাত্র সংসদ মানে ছাত্র সংগঠন হলে মানে আমাদের আগে আমাদের না, এটা আগে পরের বিষয় না, আগে পরের বিষয় না, আমি বলি শুনেন, এটা যদি ইতিহাস বলি, আমি জানি আপনি ছাত্রলীগের জন্ম হয়েছে আগে, ছাত্রলীগের জন্ম তারপরে আওয়ামী লীগের জন্ম হয়েছে। তবে এনসিপি যেটা ছিল যে জাতীয় নাগরিক কমিটি, মূলত এনসিপি গঠনের মূল কাজটা করেছে জাতীয় নাগরিক কমিটি। এক্ষেত্রে বাকসাসের নেতাকর্মীদের কারো জাতীয় নাগরিক কমিটির সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না। তাই আমাদের এনসিপি হচ্ছে মধ্যপন্থী একটা দল, এখানে বিভিন্ন রকম মতের মানুষ আছে। এনসিপির আদর্শ আর বাকসাসের আদর্শ এক না। এনসিপি, তবে বাকসাস এবং এনসিপি দুইটাই একই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম থেকেই যেহেতু তৈরি হয়েছে, আমাদের মনে করা হয় যে কাছাকাছি এবং লেজুর ভিত্তিক। আমাদের এখন পর্যন্ত কোনো সাংগঠনিক সংযোগ তাদের সাথে তৈরি করা হয়নি। না, এটা ভবিষ্যতের, এটা আপনি এখনই অ্যানসার করতে পারবেন না, বা ভবিষ্যতেরটা অবশ্যই ভবিষ্যতে প্রশ্ন আসবে। আর দ্বিতীয়ত যেটা বললেন যে একাধিক প্রার্থী, আমাদের কোনো টার্গেট আছে কিনা, আমি যদি স্পষ্টভাবে বলি যে আমরা কোনো প্রার্থীর প্রতি টার্গেট করছি কিনা বা কোনো আগ্রহ আছে কিনা, আমাদের পরিষ্কার না, তাদেরও, এটা শুধু আপনাদের না, তাদের আছে, তাদেরও থাকতে পারে, অন্যদের আগ্রহ থাকতে পারে। তবে আমাদের স্পষ্ট কথা হচ্ছে আমাদের দলে কোনো চয়েস ভিত্তিক আমরা কোনো দলের রাজনীতিতে বিশ্বাসী না, যে এই তার জনপ্রিয়তা খুব বেশি তাকে আমাদের দিকে টানতে হবে, বা সে একজন বড় নেতা তাকে আমাদের দিকে টেনে নিতে হবে, এরকম কোনো কিছুতে আমরা বিশ্বাসী না। আমাদের গণ অভ্যুত্থানে বিশ্বাসী হয়ে এনসিপির যা চাওয়া, এনসিপির যেটা লক্ষ্য, এতে কেউ একমত হয়ে আমাদের রাজনৈতিক কাঠামোতে আসতে পারে। সে যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হতে পারে, আওয়ামী লীগ বাদে, ফ্যাসিস্ট কোনো দল বাদে, সে যে কোনো দলের রাজনৈতিক কর্মী বা নেতৃবৃন্দ, তার দল ছেড়ে তার যদি পছন্দ না হয় তার দলের আদর্শ বা দলের কর্মকাণ্ড, আমাদের দলের সাথে একমত হয়ে, আমাদের লক্ষ্যের সাথে একমত হয়ে সাংগঠনিক কাঠামোর মধ্যে এসে সাংগঠনিক ভাবে তাকে তৈরি হয়ে প্রার্থিতার জন্য লড়াই করতে হবে।
প্রার্থিতা করবে বলে এসে প্রার্থিতা পেয়ে যাবে এরকম কোনো সুযোগ এনসিপিতে নাই। মূলত হচ্ছে আপনার ফ্যাসিবাদ বিরোধী আমরা যেভাবে রাজনৈতিক সাংগঠনিক দলের ভাবে আমাদের একজন গ্রামের কৃষক রাজনীতিতে উঠে এসে সাংগঠনিক ভাবে যেভাবে এগিয়ে যাবে সাংগঠনিক ভাবে, সে যেমন একটা নমিনেশনের দাবিদার হতে পারে, ঠিক একইভাবে একজন বড় নেতা অন্য দল ছেড়ে চলে আসছে, তাকেও ঠিক একই সাংগঠনিক কাঠামোর মধ্যে দিয়ে যে তাকে সামনে আগাতে হবে। সাংগঠনিক কার্যক্রম করার মাধ্যমে নমিনেশন বেসড কোনো প্রার্থী চয়েস বা কোনো মানুষকে চয়েস করে দলে নিয়ে আসার টার্গেট আমাদের নাই এবং হবে না। লক্ষ্য এবং উদ্দেশ্য এখনো গঠনতন্ত্র আপনাদের তৈরি হয়নি। গঠনতন্ত্র তৈরি হয়েছে, নির্বাচন কমিশনে এটা জমা আছে। জমা আছে। নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত সেটা অনুমোদন না হওয়া পর্যন্ত আপনারা হয়তো দেখা যাচ্ছে সেটাকে ইয়ে করছেন না। এর মধ্যে থেকেও আমরা যতটুকু কেন্দ্রের কর্মসূচিগুলো দেখছি, তাতে আপনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, একটা মধ্যপন্থী রাজনৈতিক দলের কথা বলছেন, আপনার যে যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা, যতটুকু পড়াশোনা, এতে করে কি এনসিপি এখনো একটা মধ্যপন্থী দলে অবস্থান করছে, নাকি সেখানে ডানপন্থীদের একটা অবস্থান আছে? তার ব্যাখ্যাটা কি হতে পারে? না, আসলে ডানপন্থী বামপন্থী যদি আমি বলি, উভয় মিলেই বলি। এনসিপি যখন গঠন হয়েছিল তখন নাহিদ ইসলাম সুস্পষ্টভাবে বলেছে যে আমরা আওয়ামী লীগের আমলে কি দেখতাম, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, আওয়ামী লীগ আমলে যদি একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করতে হতো, তবে সেটা ছাত্রলীগকে করতে হতো। মানে তারা ধর্ম ভিত্তিক রাজনীতিও করত। ছাত্রলীগ ব্যতীত অন্য কোনো সংগঠন, কোনো সাংস্কৃতিক বা ইসলামিক হোক, সেটা হইতে পারে অন্যান্য ধর্ম অবলম্বীদের বিভিন্ন প্রোগ্রাম, এগুলো আয়োজন করতে স্বাধীনতা পেত না। আবার বামদের যদি কথাও বলি, বামপন্থীদের যদিও কথা বলি, তো তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আয়োজন হতো সেখানেও ছাত্রলীগকে ইনভলভ করা লাগতো, না হলে সে প্রোগ্রামের অনুমতিও পেত না এবং প্রোগ্রাম করতেও পেত না। এনসিপি বিশ্বাস করে যে সবাই নিজ নিজ জায়গা থেকে তার নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সংস্কৃতি নিজ নিজ ভাবে পালন করতে পারবে। সেক্ষেত্রে এনসিপির থেকে অনুমতি বা এনসিপির কোনো বাধা বা এনসিপি থেকে কোনো নিষেধাজ্ঞা এখানে থাকবে না। সেটা যদি হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব থাকে তারা তাদের মতো পালন করবে, আমাদের মুসলিমদের যদি কোনো প্রোগ্রাম থাকে আমরা আমাদের মতো পালন করব, এবং বামদের যদি কোনো প্রোগ্রাম থাকে তার বামদের মতো তারা পালন করবে। এখানে ডানপন্থী বা বামপন্থী এরকম না, আমরা স্টেবল আছি, আমরা আছি একটা নির্দিষ্ট জায়গাতে। এখানে সবাই নিজ নিজ, কেউ কারো প্রোগ্রামে বা কেউ কারো উৎসবে, কেউ কারো কোনো কিছুতে বাধা প্রদান করবে না, সবাই নিজ নিজ স্বাধীনভাবে পালন করতে পারবে। এনসিপি এজন্যই বলা হয়েছে যে এনসিপি মধ্যমপন্থী দল। এটা অবশ্য আরো পরিষ্কার হবে আপনাদের গঠনতন্ত্র বা লক্ষ্য উদ্দেশ্য যখন আপনাদের এটা বার হবে, তখন আরো পরিষ্কার হবে। আমি একটু মেহেরপুরের দিকে তাকাই। মেহেরপুরের অবশ্য সব কথাই মেহেরপুর ভিত্তিক বলছি, সেক্ষেত্রে প্রশ্নটা যদি আমি এভাবে করি, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে মেহেরপুরে বেশ কিছু চাঁদাবাজি ঘটনা ঘটেছে এবং চাঁদাবাজির ঘটনা মেহেরপুরে এখনো আছে। সেখানে চাঁদাবাজের ক্ষেত্রে আপনাদের ডিরেক্ট কোনো অংশগ্রহণ না থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক আপনাদের এক ধরনের উপস্থিতি ব্যাপারে আমাদেরকে গণমাধ্যমের মানুষ হিসাবে আমাদেরকে বলবে। আমি যদি একটু উদাহরণ দিই, ধরেন আপনাদের এই যে মেহেরপুরে আমাদের সাম্প্রতিক সময় একটা মেলা হয়ে গেল, এই মেলার উদ্যোক্তা হিসাবে আপনারা ছিলেন। আমি সৈকতকে দিয়ে যদি আসলে জিজ্ঞাসা করি, এই ধরনের কর্মকাণ্ডের সাথে আপনাদের নাম আসছে, কিভাবে বলবেন? মেলার বিষয়টা যেভাবে প্রচার করা হয়েছিল, এটা এমন ভাবে প্রচার করা হয়েছিল যে এটা আমাদের আয়োজনে হচ্ছে, তবে এটা এমন ভাবে প্রচার করা হয়েছে যে আমাদের আয়োজনে হচ্ছে, তবে এর আসল বাস্তবতাটা সেভাবে মিডিয়াতেও প্রচার করা হয়নি, কখনো এটা বাইরে আসে। মেলাটা হয়েছিল স্বপ্নচূড়া ফাউন্ডেশনের আয়োজনে। স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি হচ্ছে বৈছার যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিল সে। তারা একটা মেলা আয়োজন করতে চাইছিল, বাণিজ্য মেলা। সেক্ষেত্রে বিভিন্ন সময় তারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিল। সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় সমঝোতার চেষ্টা করেছি যে
আপনারা এরা যে একটা মেলা করতে যাচ্ছে, মেহেরপুরে দীর্ঘদিন কোনো মেলা হয়নি, আপনারা তাদের সুযোগ দেন। এক্ষেত্রে ওই দিকে শুরুর দিকে আমাদের এই জন্য অনেকে মনে করে যে আমরা এর সাথে ইনভলভ। পরবর্তীতে আপনারা জানেন বাজার কমিটি এবং বিভিন্ন কারণে মেলাটা হয় না। পরে স্বপ্নচূড়া ফাউন্ডেশন হাইকোর্টে রিট করে এটার অনুমতি নিয়ে আসে, যার ফলে তারা মেলার আয়োজন করে। এক্ষেত্রে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। এবং মেলাতে যখন আমরা জানতে পারি যে লটারি, আমি তখন ইন্ডিয়াতে অবস্থান করছিলাম, যখন লটারির কথা জানতে পারি, আমরাই ডিসি স্যারকে নিষেধ করি যে এটা চালানো যাবে না, এবং ডিসি স্যার পরবর্তীতে এটা বন্ধ করে দেয়। আমাদের কেন্দ্রীয় সদস্য, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ ভাই নিজে ডিসি স্যারকে ফোন দেয় এবং তিনি এটা বন্ধ করার নির্দেশনা দেয়। ততদিনে তো বেশ মোটামুটি একটা বেশ কতদিনই হয়ে গেছে। আচ্ছা। মেবি 6-7 দিন, 6 থেকে 7 দিন হয়েছিল আসলে। এটা জানাজানি হওয়ার পরে 6-7 দিনের মধ্যেই 1 মাসের মেলা, 1 মাসের বেশি চলেছে আমি যতটুকু জানি। তো এই 1 মাসের বেশি সময় চলা মেলায় মাত্র 6-7 দিনের মধ্যে আমরা এটা প্রশাসনের সাথে যোগাযোগ করে এটা বন্ধ করতে সক্ষম হয়েছি। আচ্ছা, আমি ইমতিয়াজের কাছে আসি। এই মেলাটা আপনার পুরাতন অভিজ্ঞতা কতটুকু আছে জানি, এই মেলাটা যতটা প্রয়োজনীয় ছিল, যতটা অ্যামিউজমেন্টের জন্য ছিল, বিনোদনের ছিল, আমরা যতটুকুই দেখলাম, পরবর্তীতে যেটুকু হলো, এটাই কি আসলে কোনো বিনোদন ছিল না? এখানে আসলে বাণিজ্যিক ভাবনাটাই ছিল বেশি, কিন্তু সেখানে আপনাদের ইনভলভমেন্সিটা কেন? আচ্ছা, ইনভলভেন্সিটা অর্ধেক ভাই ক্লিয়ার করছে। প্রথমত হচ্ছে, যখন স্বপ্নচূড়া ফাউন্ডেশন বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে, আসলে এটা কি করে, একটা সাপোজ হচ্ছে যদি আমার একটা ছোট ভাই থাকে, তো তারা যদি বিপদে পড়ে, তাহলে ওরা তো আমাদের কাছে একটা হেল্প চায় যে ভাই আমার এই প্রবলেম হয়েছে, আপনারা যদি একটু হেল্প করতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা এখানে তাদেরকে হেল্প করছি। আপনি যদি সম্পূর্ণ মেলাটা দেখেন, মেলা উদ্বোধন যখন হয় মেলা, তখন কি আমরা ছিলাম? মেলা উদ্বোধনে কিন্তু একটা রাজনৈতিক দল ছিল, একটা রাজনৈতিক দলের প্রতিনিধি ছিল মেলা উদ্বোধনে, সেখানে কিন্তু আমরা ছিলাম না। কিন্তু মেলাটা সম্পূর্ণভাবে ঘুরে দেওয়া হয়েছে আমাদের প্রতি, যে আমরা সম্পূর্ণভাবে ইনভলভ না, হয়েছি। শুধু ঘুরাই দেওয়া না, এ পর্যন্ত এটাও বলা হচ্ছে যে মেলার মালিকানা আপনি প্রফেশনাল দুজনের কাছে বিক্রি করে দিয়েছেন আপনার। আচ্ছা, এবার আমি বলি, আহ যদি আমি পুরো কাহিনীটা আপনাকে বলি, যে মেলা যখন উদ্বোধন করে, উদ্বোধনের টাইমে বললাম, এখানে কিন্তু আমাদের কোনো ইনভলভ ছিল না। এখানে একটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল, এটা আপনি জানেন। একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের মানুষজন ছিল এখানে, যারা সুস্পষ্টভাবে দেখা গেছে যে মেলাটা কিভাবে হচ্ছে, মেলাটা উদ্বোধন হচ্ছে, এবং মেলার অন্যান্য কার্যক্রমেও তাদের লোকজনই ছিল। আপনি যদি দেখেন যে নিরাপত্তা থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ইনফ্যাক্ট হচ্ছে বাইরে এটা কি বলে, পার্কিং এরিয়াতেও তাদের লোকজনই ছিল। শুধুমাত্র আমরা প্রথম অবস্থাতে তাদের হেল্প করার কারণে, বা প্রথম অবস্থায় আমরা আমরা মেলার পক্ষে ছিলাম। মেলার পক্ষে ছিলাম কতটুকু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এটা বিনোদন মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা সাহায্য করেছি। এবং পরবর্তীতে যখন আমরা দেখলাম যে আমাদের লটারি বন্ধ করার বিষয়ে কিন্তু প্রথম যে পোস্টগুলা, বা লটারি বন্ধ করার বিষয়ে যে সব থেকে বেশি যে পোস্টগুলো করা হয়েছিল, ওগুলা কিন্তু আমাদের ভাইরাই করছিল। সেখানে গাংনী থেকে বলেন, মেহেরপুর থেকে বলেন, পরবর্তীতে আমাদের আহ প্রধান সমন্বয়কারী, এখানে এনসিপি শুধু প্রধান বিনোদন সমন্বয়কারী। ছিল, এখানে কোনো আর্থিক লেনদেন ছিল না? না, আমার জানা মতে এখানে স্বপ্নচূড়া ফাউন্ডেশন কর্তৃক থাকলে তাদের এটা নিজস্ব থাকতে পারে বিষয়। আর্থিক লেনদেন, এখানে কিন্তু অন্য সেও অনেক তো রাজনৈতিক গোষ্ঠী জড়িত ঠিক ছিল, আছে। কিন্তু এককভাবে এখানে একটা রাজনৈতিক গেম খেলা হয়েছে আমাদের উপর। মানে তারা এমন ভাব যে তারাই করতেছে সব, কিন্তু এটার যেন তাদের গায়ে আঁচড়টা না আসে, এই জন্য এটা চাপাই দেওয়া আপনারা হয়েছে। তো একটা প্রেস রিলিজ দিতে পারতেন না? আমরা আপনাদের নিজেদেরকে সেভ আমরা করার নিজেরা জন্য নিজেদের গ্রুপে লেখালেখি প্রেস করছি, রিলিজ দিতে আমাদের পারতেন। না, ফেসবুক আমরা ওয়ালে আমরা লেখালেখি ফেসবুকের করছি। ওয়ালে প্রতিনিয়ত এই না, সম্পর্কে আমরা ফেসবুক তো জানিয়েছি। এটা একটা সোশ্যাল মিডিয়া, এটা করতেই Press পারেন, release কিন্তু একটা প্রেস রিলিজ দেওয়া যেত কিনা? সেই এটা হলে সময় আরো ভালো হতো। আমাদের কোনো সাংগঠনিক আমাদের ছিল না, আমাদের এনসিপি কমিটিটা ছিল না কোনো তখন। কমিটি ছিল না, আচ্ছা, সেই কারণে আমরা কোনো প্রেস রিলিজ দিতে পারি না। দিতে পারেননি। আচ্ছা, আরেকটু যদি এ বিষয়ে জিজ্ঞাসা করি, সেখানে বলছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে একটা প্রেশার গ্রুপ হিসাবে আপনাদের কিছু জনের নাম আছে। আমি সে নামগুলো এখানে বলছি না, আপনাদের নলেজে আছে কিনা। আমি যদি মুজিবনগর বা গাংনী, মেহেরপুর সদর, 3 জায়গাতেই কম বেশি কিন্তু কিছু। আচ্ছা, এখানে এখানে কিছু আমি স্পেসিফিক ভাবে কিছু কথা বলি। আহ যেমন হসপিটালের কথা যদি বলি, তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন।
হসপিটালে আপনি দেখেন, হসপিটাল নিয়ে মানববন্ধন থেকে শুরু করে প্রতিটা কাজেই আমরা গিয়েছি, যেন হসপিটালের জীবনযাত্রার মানুষের বা রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। কিন্তু হসপিটালে গিয়ে আদৌ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেছে? যায় না। প্রতিনিয়ত যখন চাঁদাবাজি হয়, ইনফ্যাক্ট আমরা কখন গেছি, আমরা প্রেশার গ্রুপ হিসেবে কখন বা আমাদের মধ্যে থেকে কখন গেছি, যখন এখান থেকে একটা কমপ্লেইন আসছে বা যখন ওইখানে বলা হয়েছে যে ভাই এখানে দালালরা অধিক বিস্তার করতেছে বা আমাদের কাছে প্রমাণ সহ আছে, আপনারা একটু আসেন। তখন আমরা কি করছি, কিছু কিছু সময় দালাল ধরে, আমরা কিন্তু হসপিটালে দালালও ধরছি, দালাল ধরে আমরা তত্ত্বাবধায়কের রুমে নিয়ে যে আমরা তাকে জানাইছি এই ব্যক্তিটা এই কাজ করছে, বা আপনার হচ্ছে ছাড়পত্র দেওয়ার জন্য এইখান থেকে এত টাকা দাবি করছে, আপনি ইনাকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করুন। বা আপনার হচ্ছে কৃষি অফিসারের ক্ষেত্রে, কৃষি অফিসারের যদি বলি, কৃষি অফিসারের ক্ষেত্রে আমরা দেখেছি যে 5 তারিখের পরবর্তীতে 2024 24-25 নামে 24-25 অর্থ বছরে প্রণোদনায় ব্যাপক দুর্নীতি আছে মেহেরপুর সদর উপজেলা। তা আমরা এই ক্ষেত্রে যখন আমরা দেখি যে আমরা আমরা আমাদের সাথে কিন্তু কিছু সাংবাদিক ভাইরাও আমাদের হেল্প করছে এই কাজে, তখন আমরা কিছু কিছু যাচাই বাছাই করছি। ইনফ্যাক্ট আমরা সদর উপজেলা কৃষি অফিসারের অফিসে আমরা ঘেরাও করছিলাম এক সময়। পরবর্তীতে একটা রাজনৈতিক দলের নেতা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়, কেন ছাড়িয়ে নিয়ে যায় সেটাও আমরা এখন পর্যন্ত জানি না। তো আমরা এইটুকু মানুষকে, মানুষ যেখানে মানে বাধাপ্রাপ্ত হচ্ছে, মানুষের যেখানে সেবা নিশ্চিত হচ্ছে না, আমরা সেই জায়গায় প্রেশার গ্রুপ হিসেবে যে আপনার কেন, এটা তার প্রাপ্য অধিকার, তাকে আপনাকে এই অধিকারটা নিশ্চিত করতে হবে, আমরা এইটুকু নিশ্চিতকরণের জন্য আমরা যাই। আমি ইমতিয়াজের কথা হাসনাত একটু সৈকত, হ্যাঁ বলেন। টানবো এখানে। যে ইমতিয়াজ এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিল এবং সেটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত অভ্যুত্থানের পরে প্রেশার গ্রুপ হিসেবে দেশের নাগরিক সেবা নিশ্চিতে প্রেশার ক্রিয়েট করেছে সরকারকে, প্রশাসনকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে। সেক্ষেত্রে মেহেরপুরেও এই একই ঘটনা ঘটেছে। এনসিপি থেকে, এনসিপি যেহেতু একটা রাজনৈতিক দল, এনসিপি থেকে সাংগঠনিকভাবে এরকম কোনো কার্যক্রম, প্রেশার ক্রিয়েট করা প্রশাসনকে, এরকম কোনো কার্যক্রম হয়নি সাথে এটা। করা হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাকে সরাসরি যদি এখন আরেকটা প্রশ্ন করি, দুজনকেই করবো, আপনি যদি অ্যান্সার দেন, সেটা হচ্ছে এই আপনাদের যে কর্মসূচিগুলো এই বিগত সময়ে পালন করছেন, সামনে কর্মসূচি আছে, এই 1 বছরের যে কর্মসূচিগুলো পালন করলেন, আপনারা দুজনে এখনো রানিং স্টুডেন্ট, এই কর্মসূচিগুলো পালনের ক্ষেত্রে যে যতটুকু অর্থ ব্যয় হয়েছে, এই অর্থের যোগান কোথা থেকে এসেছে? আমাদের কর্মসূচি যদি বলি, আমাদের কর্মসূচিতে খরচ বলতে একটা ব্যানার, আর তেমন কিছু দেখি না ব্যানার ছাড়া। আর বিভিন্ন সময় বেশ কয়েকবার হয়তো মাইকের লাগছে। আমাদের মানুষ আমাদের দলেই আছে এমন, আমরা কমিটিতে আছি, কমিটিতে কিছু স্টেবল মানুষ আছে, আমরা 2জন স্টুডেন্ট হতে পারি, আমাদের কমিটিতে স্টেবল মানুষ আছে, এবং কমিটির বাইরেও আমাদের রাজনৈতিক দলে সদস্য, আমি বললাম মেহেরপুরে আমাদের 600 সদস্য আছে, এরকম অনেক স্টেবল মানুষ আছে, তারা নিজেই সাহায্য করতে চায়, খরচ করতে চায়, সাংগঠনিক নিজের সংগঠনকে তারা নিজেরাই এগিয়ে নিয়ে যেতে চায়, এলাকার তারা আঞ্চলিক কন্ট্রিবিউট সংগঠন, করে তারা কন্ট্রিবিউট করে, এমনকি অনেক মানুষ চায় কন্ট্রিবিউট করতে। আচ্ছা, ইয়েতে এই যে এইভাবে যে দলটা চালাচ্ছেন, স্টুডেন্ট হিসাবে কতটা সময় দিতে পারছেন নিজের পড়াশোনা, পরিবারের অন্যান্য বিষয় দেখে আপনি দল চালাচ্ছেন? আম, আসলে চ্যালেঞ্জটা এই প্রশ্নের উত্তর আসলে আমি কি দেবো আমি নিজেই ভাবতেছি। আহ, মানে এনসিপি গঠনের আগে পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকাকালীন সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ওই সময় আসলে অনেকটা আমার পড়াশোনার ক্ষতি হয়েছে। আমি কিছুদিন আগে আমার একটা ফেসবুক পোস্টে জানাইছিলাম যে আসলে 1 বছরে প্রাপ্তির কোটা শূন্য থাকলেও নিজের সময়, নিজের পড়াশোনা সবকিছুই আসলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ফ্যামিলির কাছ থেকেও ফ্যামিলিকেও আমি সময় দিতে পারিনি আসলে। আমার অনেকে জানে হয়তো আমার বাসা বাইরে, আমি নিজের বাসাতেও যাইতে পারি না বিগত 1-1.5 বছরে। তো আমার ফ্যামিলি আমার কাছে আসছে, তো আসলে এইভাবেই চলতেছে আর কি। এইভাবেই চলছে। এই ইয়েতে আপনার সামগ্রিক অবস্থায় এই যে এই অবস্থা যেগুলো নিয়ে আলোচনা করলাম আমরা, ব্যত্যয় কিন্তু কিছু আছে,
সেই ব্যত্যয় যাদেরকে আমি যেহেতু বললাম যে আমি নাম বলতে পারছি না, সেই ক্ষেত্রে এই যাদের দ্বারাই কিছু ব্যত্যয় সৃষ্টি হয়েছে আপনারা সেগুলো জানেন, তাদের ব্যাপারে কি কোনো সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন? আম, আমাদের জানা মতে এরকম কোনো ব্যত্যয় ব্যত্যয় আসলে এইভাবে এরকম ভাবে কোনো ঘটছে কিনা এটা হুম, জানা নাই। হুম, তবে একটা ছোট্ট আমাদের একটা ছোট ভাই একটা হুম, ছোট্ট ভুল করছিল। ভুল করার কারণে আমরা তাকে হচ্ছে আপনার শোকজ করি, হুম, এবং পরে হচ্ছে আমাদের এটার জবাব জানায়, তার শোকজের মাধ্যমে শোকজ করার কারণে জবাব জানায়। পরবর্তীতে এই জিনিসটা ওইখানে সমাধান। তাই। এগুলো এই আসলে এরকম প্রশ্নটার কোনো আমি একটু আহামরি কোনো শোকজের সমস্যা নেই। আমি একটু শোকজের সংখ্যা কি একটাই তাহলে? না আমি এটার না, একটু এটা উত্তর দিব। বৈষম্য বিরোধী ছাত্র আমি আন্দোলন একটু উত্তর থাকাকালীন। দিব। ইমতিয়াজ আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক থাকার কারণে দুইটা বিষয় গুলিয়ে ফেলছে। হুম, তবে এনসিপির কথা বললে, এনসিপির যে সমন্বয় কমিটিটা আমরা খুবই বাছাই করে করেছি। আমাদের জানা মতে এখন পর্যন্ত এই কমিটির কারোর কোনো ব্যত্যয় ঘটেনি। যদি থাকে আপনি অভিযোগ করবেন, আপাতত কোনো মিডিয়াতেও কিংবা আমরা কোনো জায়গা থেকে এরকম কোনো তথ্য পাইনি। অনেকে আছে আমাদের দাবি করে অনেক কিছু করতে পারে। আমাদের সব মিলায়ে 54 জন সদস্য আছে জেলাতে, এনসিপির জেলা এবং জেলা উপজেলা কমিটিতে, সমন্বয় কমিটি সমন্বয় মিলে। কমিটিতে। এর বাইরে অনেকে এই যে আমি যদি কিছুদিন আগের একটা চাঁদাবাজির ঘটনা বলি, সাংবাদিক। যে সে প্রথমে সাংবাদিক পরিচয় দেওয়ার আগে সমন্বয়ক পরিচয় দিয়েছে। উনি অনেক মুরব্বী। আসলে এই যে এই পরিচয়গুলো দিয়ে অনেকে বাইরের লোক আসলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করে থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের নাম খারাপ হওয়ার সম্ভাবনা থেকে থাকতে পারে। এমনকি আমি যদি বলি, এই যে ইমতিয়াজের নাম করে, ইমতিয়াজ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিল, তখন ওর নাম করে একটা চিঠি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয় হাসপাতালের 4 জনকে বদলি করা। এটা যখন আমরা জানি যে ওর নাম করে সিগনেচার করে, আমরা একটা থানায় মামলা দায়ের করি এবং একজন গ্রেফতারও হয়। গ্রেপ্তার। এবং এর পরবর্তী না, ঘটনা শুধু মামলা চলতেছে। শুধু যে হাসপাতালের বিষয়টা এমনও না। এরকম সব বিষয়ে আসলে কম বেশি অনেকে আমাদের নাম ব্যবহার করছে। তবে আমার এই 52 জন 54 জন সদস্যের মধ্যে এখন পর্যন্ত আমরা কারোর মিস ক্যারেজে বা কোনো দুর্ঘটনা বা কোনো ব্যত্যয় ঘটার তথ্য আমরা পাইনি। তাই আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি। ইমতিয়াজ, যে এই যে কেন্দ্রের কথা একটু বলি। উম, সাম্প্রতিক সময়ে আপনাদের কেন্দ্রের 4 জন নেতার কক্সেস বাজার ভ্রমণ 5 তারিখে, এটা নিয়ে বেশ আচ্ছা, এটা আমি শেষ করি। আচ্ছা। উম, এটাকে কেন্দ্র করে ডালপালা আরো গজিয়েছে যে এনসিপি হয়তো দ্বিধাবিভক্ত হচ্ছে। হুম। এই ধরনের কোনো ইনফরমেশন না, আপনাদের আসলে কাছে আছে? এরকম কোনো ইনফরমেশন নাই। আপনাকে আমি পুরোটা বলি। আপনি জানেন হাসনাত আব্দুল্লাহ ভাই শোকজের উত্তর দিয়েছে। ওইখানে সুস্পষ্ট ভাবে বলা আছে যে 5ই আগস্ট আমরা যে জুলাই ঘোষণাপত্র পেয়েছি, এই জুলাই ঘোষণাপত্র শহীদদের, আহত ভাইদের, তার পরিবারের যথাযথ মূল্যায়ন হয়েছে বলে আমাদের মনে হয় না। এবং জুলাই অভ্যুত্থানের থেকে শুরু করে 1947, তারপর হচ্ছে আপনার পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো বেশ কয়েকটি ঘটনা এই ঘোষণাপত্রে উল্লেখ করা হয় নাই, যেটা আসলে মানে জনগণের আশা ব্যক্ত ঘটছে। তো আমাদের সেইখান থেকে আমরা এখান থেকে জানতে পারি যে সুস্পষ্টভাবে যে আমাদের দীর্ঘদিন যাবত, আপনি জানেন যে আমাদের দীর্ঘদিন যাবত প্রায় জুলাই পদযাত্রা ছিল, 1 মাস ব্যাপী জুলাই পদযাত্রা। তারপর 3ই আগস্ট একটা প্রোগ্রাম ছিল। 3ই আগস্ট প্রোগ্রাম পর 5ই আগস্ট আহ ভাইয়েরা জাস্ট প্রথমে হাসনাত আব্দুল্লাহ ভাই নাহিদ ভাইকে কল করে। নাহিদ ভাইয়ের ওইখানে নাহিদ ভাইকে না পেয়ে পরবর্তীতে দপ্তর সেলের এক ভাইকে জানায় পরবর্তীতে ভাই ছুটি নেয় যে আমি এই থাকতে পারতেছি না, আমি হচ্ছে একটু বিশ্রামে যাব। তো পরবর্তীতে এখানে সার্জিস ভাই তার ওয়াইফ সহ বলে যে না আমরাও যাব। সার্জিস ভাই তার ওয়াইফ সহ এবং দপ্তর সেলের আরেকটা ভাই ছিল, ওই ভাই এবং তার ওয়াইফ, এবং হচ্ছে আপনারা জানেন যে সার্জিস ভাই হাসনাত ভাই সবাই কিন্তু বন্ধু ছিল। তারপর হচ্ছে আপনার আমাদের তাসনিম যারা আপু সহ তারা জাস্ট ঘুরতে গেছে। এখানে আপনার বিমানবন্দরের সিসিটিভি ফুটেজটা এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে গোয়েন্দা সংস্থাগুলো এই ফুটেজটাকে মিডিয়ার মাধ্যমে লিক করে এটাকে হচ্ছে ভুল দিকে পরিচালনা করা হয়েছে সম্পূর্ণভাবে। ভুল গোয়েন্দা দিক বিভাগ করেছে এটা এটা মনে সুস্পষ্ট হচ্ছে। ভাবে যে তারা এই যে পুরো ঘটনাটাকে, এবং আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে নারীদের কিন্তু বিপুল পরিমাণ অংশগ্রহণ ছিল এখানে। ডক্টর তাসনিম জারাকে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে মানে তাদের ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, এটা আসলে আমরাও মর্মাহত
যে উনার মতো একজন মানুষকে নিয়ে আপনারা এরকম কটূক্তি কিভাবে করে আসলে। এই ক্ষেত্রে ডিজিএফআই সহ অন্যান্য যে যে যে, গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদেরও যেমন সংশ্লিষ্টতা থাকতে পারে, তেমনি সাংবাদিকরাও অনেক সময় এটা ভুলভাবে প্রচার করছে। এটা একদম সুস্পষ্ট। তাহলে দ্বিধা বিভক্ত হচ্ছে না, না, ভাঙছে না? এখানে ভাঙার তো কোনো প্রশ্ন আসছে না। আচ্ছা, আমরা একদমই শেষ, দুজনকেই ব্যক্তিগত প্রশ্ন। পড়াশোনা শেষ করে চাকরি না রাজনীতি, কোনটা? হাসনাত সৈকত। পড়াশোনা, আমরা এখন যারা আছি সমন্বয় কমিটিতে, এখন আমরা বিগ ফেস মনে হতে পারে। আহ্বায়ক কমিটি হওয়ার পরে আমরা এই সামনের সারিতে হয়তো নাও থাকতে পারি, অনেকে অনেকে ডিসিশন নিব যে পড়াশোনার পরে আমরা কি করব। আমার নিজের যেটা ইচ্ছা, যে আমি যদি দেশে থাকি রাজনীতিতে ইনভলভ থাকবো, প্লাস আমরা যেটা বলি যে সানডে পলিটিক্স আমাদের পার্টির আর কি, বাংলাদেশের রাজনীতিতে আমাদের পার্টিতেই এটা প্রতিষ্ঠিত যে আমরা আমাদের পার্টিতে সানডে পলিটিক্স হয়। আমরা এরকম সানডে পলিটিক্স এর মাধ্যমে যুক্ত থাকবো, অর্থাৎ আমাদের পেশাও থাকবে, পাশাপাশি রাজনীতি করবো। ইমতিয়াজ, কি ইচ্ছা? ভাই যেটা বললো, ভাইয়ের সাথে আমি আরেকটু লাগাই দিই যে আসলে বর্তমানে আমি যে বললাম যে রাজনৈতিক যে কাঠামোগুলো, এখানে হয় কি যে রাজনীতি থেকে তারা পরিবার পরিচালনা করে। সেখানে যেটা বলা হলো যে সানডে পলিটিক্স, এখানে আমরা আমাদের ইনকাম সোর্স বা আমরা আমাদের ব্যবসা হোক চাকরি হোক সেটা তার জায়গায় করব, তার পাশাপাশি আমরা রাজনীতি করব, যেন সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি হয় এবং দেশের দুর্নীতির পরিমাণটা একটু হলেও কমে। অসংখ্য ধন্যবাদ হাসনাত সৈকত এবং ইমতিয়াজ আহমেদ। ভবিষ্যতে আবারও আপনাদেরকে নিয়ে কথা বলবো। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন দুইজন নেতার কথা, তাদেরকে এখন নেতাই বলতে হয়। সদস্য জেলা সমন্বয় কমিটি এনসিপির দায়িত্ব পালন করছেন, যদিও এখনো ছাত্র। তাদের সাংগঠনিক অবস্থাগুলো ব্যাখ্যা করলেন একটা লম্বা সময় ধরে। তাদের উদ্যমতা, তাদের ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য সবই মোটামুটি খুব পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখব আগামীতে আসলে সত্যিকার অর্থে তাদের যে স্বপ্নের বাংলাদেশ কতখানি নির্মাণ হচ্ছে, সেদিকে আমাদের নজর থাকবে। ততক্ষণ ভালো থাকবেন। শুভরাত্রি।